নারীদের একটি অংশগ্রহণ আমরা কিন্তু দেখতে পাই সবখানেই। আমরা যদি গণ অভ্যুত্থানের কথা ধরি, সেখানে নারীদের একটি বড় ধরনের অংশগ্রহণ ছিল এবং তারপরে দেখেছি আমরা নারী সংস্কার কমিশন একটি গঠন করা হয়েছে। সেটি নিয়েও পক্ষে বিপক্ষে অনেক আলোচনা, তর্ক বিতর্ক হয়েছে। মানে এই সময় আসলে বেগম রোকেয়ার প্রাসঙ্গিকতাটা কতটুকু? শতকরা 100 ভাগ। বেগম রোকেয়া যেই প্রশ্নগুলি উত্থাপন করেছিলেন সেগুলি অভিজ্ঞতা থেকেই, আসমান থেকে নাজেল করার কথা নয়। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, বেগম রোকেয়ার এই যে বক্তৃতা পাঠ করলাম, বঙ্গীয় মুসলমানদের একটা সাহিত্য সভায় উত্থাপিত তার এই যে বক্তৃতা, সেইটার থেকে 95 বছর পরে আমি কথা বলছি এখানে, আমি বলি ইতর বিশেষ হয়নি। মানে বঙ্গীয় মুসলিম সমাজে যদি চিন্তার দিকে বলেন, বিন্দুমাত্র প্রগতি হয়নি। আপনি বলেন অনেক বিএ পাস, এমএ পাস, পিএইচডি পাস নারীর সংখ্যা বেড়েছে, তারা অনেক ক্ষমতার পদে গেছে, তাদের কেউ কেউ প্রধানমন্ত্রী হয়েছে এবং তাদের কেউ কেউ পৃথিবীর শ্রেষ্ঠতম ডিক্টেটরশিপের মানে অভিজ্ঞতা আমাদের দিয়েছেন। তারপরেও আমি বলবো বাঙালি মুসলমান সমাজের কোনো প্রগতি হয়নি। আমি প্রগতি কথাটা উদ্ধৃতির মধ্যে বলছি। এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাচ্ছিলাম যে গতি হয়েছে কিন্তু প্রগতি হয়নি। গতির সাথে যদি আপনি অন্যান্য উপসর্গ লাগান, অগতি, দুর্গতি, এগুলি হয়েছে। আমাদের অনেক দুর্গতি হয়েছে, প্রগতি হয়নি। তো প্রগতি কেন হয়নি সেটা বলছি। এই যে নারী সংস্কার কমিশন নিয়ে তর্ক হচ্ছে, এর মধ্যে একটা প্রমাণ আছে। বেগম রোকেয়া বলছিলেন নারীদেরকে বাদ দিয়ে সমাজ এগুতে পারে না। এক জায়গায় উনি আরেকটা প্রবন্ধে বলছেন নারী এবং পুরুষ মিলে এক দেহ। তো যদি এক দেহ এগুতে চায়, একটা অঙ্গ অবশ্য রেখে আরেকটা অঙ্গ এগোতে পারে না। আমাদের দেশে তো খুব প্রচলিতভাবে বলে নারী আর পুরুষ পরস্পরকে যখন সহযোগী হিসেবে দেয়, বলে নারী হচ্ছে পুরুষের সহধর্মিণী। কিন্তু এখানে পুরুষই প্রধান, নাহলে সহধর্মিণী বলতে না, তাই না? বলে কি নারীদের প্রধানত বলতে কি স্বামী তার সহধর্মাবলম্বী, তা তো বলতো না। আচ্ছা, আরেকটাকে অর্ধাঙ্গী, অর্ধাঙ্গিনী বলে, অর্ধাঙ্গ বলে না। অর্ধাঙ্গ তাকে রোগের নাম, প্যারালাইসিস। অর্থাৎ পুরুষ হচ্ছে প্যারালাইসিস আর নারী হচ্ছে তার সেবিকা। ব্যাপারটা এরকম, তাই না? যা হোক, বেগম রোকেয়ার যে বিখ্যাত প্রবন্ধ যেটা নিয়ে সারা জগতে তিনি শ্রেষ্ঠ লেখিকা হিসেবে এখনও মর্যাদা পাচ্ছেন, সেটা হচ্ছে সুলতানাস ড্রিম। অবাক লাগে, 25 বছর বয়সে তিনি এটা লিখেছিলেন। ইউটোপিয়া, আমি ইউটোপিয়া বলছি যেন ইউটোপিয়ার মধ্য দিয়ে আপনার সমস্যার সমাধান তিনি দিয়েছেন। অর্থাৎ নারীদেরকে যে আমরা অবরোধে বন্ধ করে রেখেছি, তাদের অবরোধ আর পর্দা এক জিনিস নয়। না, বেগম রোকেয়া পর্দার সমর্থক, কিন্তু মেয়েদেরকে লেখাপড়া করতে না দেওয়া, সমাজে অন্যান্য দায়িত্ব করতে না দেওয়া, এটা যে কতটা অস্বাভাবিক, প্রকৃতি বিরোধী, সুতরাং সংস্কৃতি বিরোধীও বটে, সেটার জন্য তিনি ওই গল্পটা লিখেছিলেন ইউটোপিয়াটা। সেটার মানে আমি খুব সংক্ষেপে বলি। একদিন বেগম রোকেয়ার নায়িকার নাম সুলতানা, তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নে ভগিনী সারা বলে এক মহিলার সাথে তিনি বেড়াতে বেরিয়েছেন। দেখি কি অত্যন্ত সুন্দর বাগান। তিনি বললেন আমাদের কলকাতাতে এরকম বাগান নেই, কলকাতা অপরিচ্ছন্ন শহর। বর্তমান ঢাকা দেখলে এটা বস্তি মনে হয় না। ঢাকার সবচেয়ে উন্নত এলাকা যেগুলি বলা হয় গুলশান, বনানী, এগুলি তখন বস্তির অতিরিক্ত মনে হয় না। লোকজন বাড়িঘর বানাতে জানে না, রাস্তা বানাতে জানে না। তো বেগম রোকেয়া দিলকে আরে এরকম পরিচ্ছন্ন শহর এটা কোথায়? আর কিছুক্ষণ পর বলে কি এখানে সব বাগানের মতো কেন? এটা তার প্রথম সমালোচনা। নোংরামি হচ্ছে ব্রিটিশ শাসনাধীন কলকাতার বৈশিষ্ট্য, সব শহরের বৈশিষ্ট্য। উনি বলেন এটা হচ্ছে কেন? ও আরেকটা জিনিস, কেন শহরে কোনো পুরুষ দেখা যাচ্ছে না। তখন ভগিনী সারাকে বলেন তোমরা এখানে, তোমাদের কোনো পুরুষ নাই? বলে আমি তো ওটা লজ্জা পাচ্ছি, কিন্তু এখন দেখে এখানে কোনো পুরুষ নাই। তো বলে যে পুরুষ না, কেন জানলাম পুরুষদের আমরা বন্দি করেছি, অন্তপুরে পাঠিয়ে দিয়েছি। তো কেন পাঠিয়ে দিলে, কীভাবে? সেই গল্পটা বলা শুরু করলো। ওখানে নারীরা শিক্ষিত হচ্ছিল আগে থেকেই। একবার যুদ্ধ হলো, বিদেশিরা কোনো আক্রমণ করলো, পুরুষরা পরাস্ত হলো। আমি সংক্ষেপে বলছি। তো পুরুষরা পরাস্ত হয়ে দেশের স্বাধীনতা হারাবার উপক্রম হলো। তখন তাদের যে নারী শাসক যিনি ছিলেন, রানী, উত্তরাধিকার সূত্রে যিনি রানী, তিনি সবাইকে ডাইকে কনফারেন্স করলেন নারীদের, তো তোমরা কি শেষ মুহূর্তে দেশ রক্ষার জন্য কোনো হাতিয়ার বের করতে পারবা? নাহলে আমাদের সবাইকে সম্মিলিত জহর ব্রত অবলম্বন করতে হবে, আত্মহত্যা করতে হবে। তখন তারা দুইটা লেডি বিশ্ববিদ্যালয় ছিল তাদের, বলেছে লেডি কলেজ। তো তারা হাতিয়ার বের করেছে গোপন এক ধরনের। একজন আকাশের জলকে কী করে পৃথিবীতে নিয়ে আসা যায়, মেঘ না হলেও না চাহিদে বৃষ্টি পাওয়া যায়। আর দলকে সূর্য কিরণকে, এখন যেটাকে স্বাভাবিক মনে হবে আপনার, সৌরশক্তিকে কাজে লাগিয়ে এক ধরনের প্রিজমের মাধ্যমে একটা তারা যুদ্ধাস্ত্র বের করেছে, যেখানে শত্রু সৈন্যকে দগ্ধ করে ফেলা যায়। এভাবে শেষ মুহূর্তে তারা বললেন যে এইটার মাধ্যমে আমরা দেশ রক্ষা করতে গেলে কত করবো, নাহলে আমরা আত্মহত্যা করব। ঠিক সেই মুহূর্তে লেডি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগণ, ওখানে বলছে প্রিন্সিপালগণ, রানীর কাছে দাবি তুললেন আমাদের একটা শর্ত আছে যুদ্ধযাত্রার আগে, আমরা তো পর্দা নসীন মহিলা,
সমাজে পুরুষেরা যদি রাস্তায় থাকে আমরা যুদ্ধে যেতে পারবো না, এই পরাজিত পুরুষগুলোকে বন্দি করুন, তাদেরকে গৃহাভ্যন্তরে পাঠিয়ে দিন, তারা রান্নাবান্না করুক, আমরা যুদ্ধযাত্রা করব। তখন জিজ্ঞাসা করলো সুলতানা ভগিনী সারাকে যে আপনারা শত্রু সৈন্যের সামনে কি করবেন, পর্দা করে যুদ্ধ করতে পারবেন? বলে না, আমরা তো দূর থেকে তাদেরকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করব, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। বেগম রোকেয়া চিন্তা করছেন সে 1905 সনে, লক্ষ্য করার বিষয়। তখন বিমানের কথাও চিন্তা করছেন, বিমানে বায়ুযান, বিমানের কথা তখন অরবিল রাইট ব্রাদারদের তখনও না খবরটা এসেছে, ওইখান থেকে উনি কল্পনা বেড়েছেন। তারপরে ভগিনী সারার সাথে তিনি রানীর সাথে দেখা করতে গেলেন, ওইখানে ওইটা দিয়ে নাটকটা শেষ, আপনার ইউটোপিয়া শেষ। তিনি প্রথমে বললেন বেগম রোকেয়া যে সুলতানাকে বলতেছে সারা, আমরা এইভাবে পুরুষদের অন্তঃপুরে পাঠিয়ে দিয়েছি, তারা সেখানে রান্নাবান্না করে, কিন্তু আমাদের রান্নাঘরগুলি তোমাদের বৈঠকখানার সে পরিষ্কার, কাজে পুরুষদের কোনো কাজ করতে কোনো অসুবিধা নেই, পুরুষরা আমাদের উপর অত্যাচার করেছে, আমি করবো না। তারপরে লেডিদের মধ্যে একজন প্রিন্সিপাল বললে কি, তাহলে আমাদের এই বায়ু অস্ত্র যদি আমরা ব্যবহার করি, আমাদের সৌর অস্ত্র প্রিজমটার মতো, এটা বেগম রোকেয়া বললেন এক ধরনের সার্চ লাইটের মতো, স্টিমারের সার্চ লাইটের মতো, এটা শত্রুর উপর পড়লে শত্রু পুড়ে যাবে, পালিয়ে যাবে। এবং সেইভাবে তারা যুদ্ধ জয় করলেন। এবং পুরুষেরা তখন বাধ্য হয়ে আগেই অন্তঃপুরে আশ্রয় নিয়েছেন। এখন যুদ্ধ জয় করে সে নারীরা যখন ফিরে আসলো, তারা নানা রকম গবেষণাগার স্থাপন করেছেন। নারীদের অবলম্বন কি? লেখাপড়া। নারীদের অবলম্বন কি? আধুনিক বিজ্ঞান। নারীদের অবলম্বন কি? তারা বলছে এতদিন যাবৎ পুরুষেরা যে আমাদের অত্যাচার করেছিল, আমরা তাদের উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না, রিভার্স করেন। পুরুষ যখন অন্তঃপুরে গিয়ে বন্দী হয়ে থাকে তখন আপনার কাছে মনে হয় অস্বাভাবিক, তাহলে নারীকে যখন এতদিন বন্দী করে রেখেছিলেন, অবরোধবাসিনী করে রেখেছিলেন, তখন অস্বাভাবিক মনে হয় না? এইটার জন্যই তার ইউটোপিয়া তিনি রচনা করেছেন। তারপরে তিনি বললেন তারপরেও আমরা পুরুষদেরকে ক্ষমার চোখে দেখব। পুলিশ কমিশনার সাহেব আবেদন করলেন রানীর কাছে যে আমরা যারা পুলিশ অফিসার, আমরা তো কোনো অন্যায় করিনি, যুদ্ধে যারা পরাজিত জেনারেল ওদেরকে জেলে রাখেন, আমাদেরকে ছেড়ে দেন। রানী বললেন কি, ভবিষ্যৎ অবস্থা না বদলানোর পর্যন্ত আপনারা ওখানেই থাকেন। গল্পটা এইভাবে শেষ হলো। এবার দেখা গেল কি সেই নারীস্থানে কোনো পুলিশ লাগে না, যেহেতু পুরুষগুলো হচ্ছে অত্যাচারী, তারা যেহেতু এখন অন্তঃপুরে আশ্রয় নিয়েছে, সমাজে কোনো অপরাধ হয় না। বেগম রোকেয়া দেখা যায় এমনকি সেখানে রোগ বিসুখও কমে গেছে, এবং ওখানে কারো অ্যাক্সিডেন্ট ছাড়া কারো অপমৃত্যু হয় না, সবাই দীর্ঘজীবী হয়। আমরা যেটাকে ইউটোপিয়া বলি, স্যার টমাস মোরের বইয়ের নাম অনুসারে, আমি নিজেও একটু বলছি বেগম রোকেয়ার ইউটোপিয়া এই জন্য যে সমাজ যখন একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়, তখন আপনাকে মানুষকে ধাক্কা দেওয়ার জন্য এমন একটা কৌশল বহন করতে হয়। বেগম রোকেয়া এই গল্পটা লিখেছেন এমন একটা কৌশলে, মানে বাংলা সংস্করণে মাত্র 20 পৃষ্ঠা, ইংরেজিতে মাত্র 11 পৃষ্ঠা। এই আব্দুল কাদের সম্পাদিত রোকেয়া রচনা বলে, এতে দুটোই আছে, ইংরেজিও আছে বাংলাও আছে। আমি ইংরেজিটা তিনি করেছিলেন 1905-এ, বাংলাটা করেছেন 1921-এ। মতিচুর দ্বিতীয় খণ্ডে তিনি এইটা ঢোকান, সুলতানার স্বপ্ন নামে। আর সারা পৃথিবীতে পঠিত হচ্ছে। এখন বলা হচ্ছে নারী মুক্তির ইউটোপিয়া হিসেবে এটাই পৃথিবীতে সর্বাগ্রগণ্য। আমেরিকানরা তারপরে লিখেছে 1915 সনে, এক ভদ্র মহিলা লেডিল্যান্ড নামে, তিনি নাম দিয়েছেন এই জায়গার নাম কি, ইংরেজিতে লেডিল্যান্ড, বাংলায় নারীস্থান। নারীস্থান বলে বেগম রোকেয়া নারীস্থান তৈরি করতে চান নাই। বেগম রোকেয়া চেয়েছেন বর্তমান যে স্থানটা আছে আমাদের, এটা পুরুষ স্থান, এটা বোঝাবার জন্য তিনি একটা কল্পনা করুন নারীস্থান কীরকম। আমি এই জন্য বলি বেগম রোকেয়ার মতো এরকম উদ্ভাবনশীল, চিন্তাশীল শুধু নন, উদ্ভাবনশীল সৃষ্টিশীল লেখক আমাদের সমাজে কম জন্মেছে। এইটাকে বোঝানোর জন্য তিনি উপন্যাস লিখেছেন। পদ্মরাগ একটা তার উপন্যাস, সেখানে তারিণী ভবন নামের কল্পনা, সেইটা হচ্ছে আসল ইউটোপিয়া। এইটা ইউটোপিয়ার চেয়ে তো কম ইউটোপিয়া। তারপরেও বেগম রোকেয়াকে কম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। অনেকে বলেছে তিনি ইংরেজি লেখকদের নকল করে লিখেছেন, স্বামী লিখে দিয়েছে। সব সাহিত্যিকদের ক্ষেত্রে না, আরো একটা আছে, পাই যে বেগম রোকেয়ার ভাষা এত উন্নত মানের ছিল, আমি তার এই শেষ প্রশংসা না করলে অন্যায় হবে। তিনি এত, আর অন্য যে কোনো লেখাতে আপনি র্যান্ডমলি পড়েন, অতি উন্নত মানের বাংলা তিনি লিখেন। এটা লিখতে তিনি পেরেছেন কীভাবে? কারণ তিনি পড়ার ক্ষেত্রে হিন্দু মুসলমান ভেদ করেননি, এটা আমাদের মনে রাখতে হবে। তিনি ছিলেন বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করেছেন, এইটা তার দোষ বলে অনেকে নিন্দিত করেছে। আমাদের অন্যান্য লেখকদের মধ্যে আছেন কবি আব্দুল কাদির, যিনি তার প্রশংসা করে করেছেন। আব্দুল কাদিরের শিক্ষক ছিলেন আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন, ঢাকার যে শিকা গোষ্ঠী বলা হতো মুসলিম, তারা কিন্তু বেগম রোকেয়ার প্রশংসা করেছেন। প্রশ্ন করলো তারা কেউ কিন্তু বেগম রোকেয়ার মতো এত কাণ্ডজ্ঞান অর্জন করেন নাই। যেমন ধরেন কোরআন শরীফ অনুবাদ করেছেন কাজী আব্দুল ওদুদ, তবু তিনি তাকে বলা, তিনি কি চাইতেন? রাজা রামমোহন ছিল তার আদর্শ। মুসলিম সমাজের উন্নতির জন্য তিনি রামমোহন হিন্দু সমাজের উন্নতির জন্য যা করেছিলেন সেরকম কিছু কিন্তু করতে পারেননি, এটা তার ব্যর্থতা। নজরুল ইসলামকে তিনি ঈর্ষা করতেন। আমি এটা প্রমাণ দেই,
তার নামও কাজী, নজরুল ইসলামের নামও কাজী আছে, কিন্তু নজরুলের নাম উল্লেখ করার সময় পারতপক্ষে কাজীটা উচ্চারণ করতেন না। আমি এগুলো ফ্রয়েডীয় বিশ্লেষণের পদ্ধতি প্রয়োগ করে বলছি, অনেকগুলো আছে। আবুল হোসেন সাহেব প্রশংসা করেছেন বেগম রোকেয়ার, তখন মিসেস আর এস হোসেন নামে, যেমন এই বইতে কাজী আব্দুল ওদুদের একটা প্রশংসা উদ্ধৃত করেছেন, এখানে কয়েকটা প্রবন্ধ আছে। বেগম রোকেয়ার সাহিত্য কীর্তি, আব্দুল কাদিরের লেখা। আর অধ্যাপক কাজী আব্দুল ওদুদ এম.এ, নামে শেষে এম.এ লিখতেন, কিন্তু তিনি লিখছেন মিসেস আর এস হোসেন তার প্রবন্ধের নাম। আবুল হোসেন সাহেব তার মতিচুর বইয়ের রিভিউ করেছিলেন প্রথম খণ্ডের, সুলতানাস ড্রিমের রিভিউ লিখেছিলেন। আর তৎকালে এক ভদ্রমহিলার নাম কবি নজরুল ইসলামের রচনায়ও দেখা যায়, মিসেস এম রহমান। ওনাকে তৎকালীন মুসলিম সমাজের বড় লেখক মনে করা হতো, এখন তার নামও কেউ নিতে পারে না। বেগম রোকেয়ার সাথে তুলনায় তিনি কিছুই নন, আমি দুঃখের সাথে বলছি। আর কবি সাদাত হোসেন এবং কবি গোলাম মুস্তাফা ও বেগম রোকেয়াকে নিয়ে দুটো কবিতা লিখেছিলেন, আরও অনেকে লিখেছেন। নজরুল ইসলাম তার পত্রিকায়, অনেকে এটা খেয়াল করেন না, বেগম রোকেয়ার লেখা পুনর্মুদ্রণ করেছিলেন। হ্যাঁ, 1920-এর দশকের কথা বলছি। আমি শুধু একটা জিনিস আপনাকে দেখাই, আমাদের ভদ্রলোকের নাম যে কাজী আব্দুল ওদুদ কী লিখেছেন, এইটা আমার মনে হয় একটা ফিটিং। কাজী আব্দুল ওদুদ লিখছেন 1336 বাংলায়, মানে 1929 সনে, বেগম রোকেয়ার ওই বক্তৃতার 2 বছর আগে। তিনি তখন জীবিত। মিসেস আর এস হোসেন আমাদের সমাজে একটি জ্যান্ত মানুষ। আমার মনে হয় তার মতিচুর তার স্কুলের চেয়ে মোটেই কম গৌরবের নয়। আমি এই বিষয়ে একমত। বাস্তবিকই মিসেস আর এস হোসেন একজন সত্যিকার সাহিত্যিক। তার একটা বিশিষ্ট স্টাইল আছে, সেই স্টাইলের ভিতর দিয়ে ফুটেছে তার তীক্ষ্ণ দৃষ্টি আর কাণ্ডজ্ঞান। আমি যে এই কাণ্ডজ্ঞানটা কাজী আব্দুল ওদুদের ছিল না, দুর্ভাগ্যমতো। অথচ বেদনা ভরা, আর বেদনা ভরা অথচ মুক্তি অভিসারী মন, এই কথাটা সঠিক। অবশ্য কম্প্রোমাইজও তার জীবনেও রচনায় কম নেই। কি কম্প্রোমাইজ? কিন্তু সেই কম্প্রোমাইজ ফন্দিবাজের কম্প্রোমাইজ নয়, সেই কম্প্রোমাইজ তার নারীর নমনীয়তা ও স্নেহ, বড় স্বাভাবিক। এটা আমি সঠিক মনে করি না। কেন মনে করি না, সময় দিলে পরে বলবো। এখন তার দ্বিতীয় মন্তব্য, জীবিত ও মৃত বুড়োদের মধ্যে সত্যিকার মুসলমান সাহিত্যিক সংখ্যায় অতি অল্প। জীবিত ও মৃত বুড়োদের মধ্যে সত্যিকার মুসলমান সাহিত্যিক সংখ্যায় অতি অল্প। কাজী আব্দুল ওদুদ বলছেন তারা কারা? মীর মোশাররফ হোসেন, পণ্ডিত রিয়াজউদ্দিন, এনার পুরানো রিয়াজউদ্দিন আল মাশহাদি, কায়কোবাদ ঢাকার কবি, কাজী ইমদাদুল হক ও মিসেস আর এস হোসেন। এই বিষয়ে কাজী আব্দুলদের প্রশংসা করতে হয়, তার বিনয় আছে। তিনি এখানে জীবিত মৃত লিখছেন, অত নজরুল ইসলাম তখন অনেক বড় লেখক হয়েছেন, তার নাম উল্লেখ করবেন না। বেগম রোকেয়া 1880-তে জন্মেছেন, কাজী আব্দুল ওদুদ 1895-তে জন্মেছেন, নজরুল 1899-তে জন্মেছেন। মানে এরা সকলে মীর মোশাররফের চেয়ে বয়সে ছোট, এবং কায়কোবাদের চেয়ে বয়সে ছোট। মীর মোশাররফ 1849-এ এবং কায়কোবাদ 1858-তে, রবীন্দ্রনাথের 3 বছর আগে, এবং বেগম রোকেয়া 1880-তে। হ্যাঁ, তো এই বড় লেখিকা নজরুলের আগের যুগের লেখিকা, এটাই বলছি আমি তাকে। বলছেন এদের মধ্যে কাল মিসেস আর এস হোসেনকে বোধহয় সর্বশ্রেষ্ঠ আসন দেবে। আচ্ছা, শুধু মুসলমান সাহিত্যিকদের মধ্যে নয়, এটাই গুরুত্বপূর্ণ কথা, গোটা বাংলার নারী সাহিত্যিকদের মধ্যে মিসেস আর এস হোসেনের স্থান অতি উচ্চে। কাজী আব্দুলদের স্বভাবসুলভ যে কৃপণতা, তারপরে বলছেন সর্বোচ্চে কিনা তা এখন পুরোপুরি বলতে পারছি না। 1929 সনে তিনি পুরোপুরি বলতে পারছেন না, কিন্তু সময় সময় তাই মনে হয়। এমন একটা মার্জিত অথচ প্রতিভাদীপ্ত চিত্ত বাংলাদেশে দুষ্প্রাপ্য না হলেও সুপ্রাপ্য নয়। এই যে এটা মাসিক সঞ্চয় পত্রিকা অগ্রহায়ণ 1336, এটা বেরিয়েছিল, একে বলে কোষ্ঠকাঠিন্য। বাংলাদেশে এখন এই কোষ্ঠকাঠিন্য এখন কি কেটেছে? বেগম রোকেয়াকে আপনি এখন একটা টুল হিসেবে ব্যবহার করছেন। তার লেখা না পড়ে, তার চিন্তাকে মোকাবেলা না করে, তার চিন্তার উপর ভিত্তি করে কাণ্ডজ্ঞানের প্রসার না করে, কাজী আব্দুল ওদুদ যে করেছেন এই ছিল অকাণ্ড জ্ঞান। তার পরিণতি কি একমাত্র তিনি দেশ ভাগ হওয়ার পর কলকাতা থেকে গিয়েছিলেন, সেখানে তাকে আবর্জনার স্তূপে ফেলে রাখা হয়েছিল। 1951 সনে তার বই বেরিয়েছিল কাজী আব্দুল ওদুদের, নাম কি? শাশ্বত বঙ্গ। তারপরে তার বই আর কি বেরিয়েছে বোঝা যায় না। তিনি একটা পাদটিকায় পরিণত হয়েছেন। 1970-এ যখন মারা যান তিনি, তার খবর নেওয়ার লোক ছিল না।